চলো তাহলে শুরু করা যাক আজকের ক্রাইমের একটা সত্য ঘটনা। ঘটনাটা ঘটেছিল 21 জুন 2019 বিকেলবেলায় 5টার সময়। মহারাষ্ট্রের মুম্বাই শহর থেকে 40 কিলোমিটার দূরে নালা সোপারা নামের একটা জায়গা আছে। সেখানে একটা বড় নোংরা নালার উপরে একটা ব্রিজ। দুদিন ধরে এরিয়ার লোকজনেরা ওই ব্রিজের ওপর থেকে গন্ধ পাচ্ছিল। এক ভদ্রলোক ঘটনার দিনে নেমে গিয়ে বোঝার চেষ্টা করেছিল যে এই গন্ধটা কোথা থেকে আসছে। একটা বস্তা দেখতে পেয়েছিল, সে বস্তাটা একটু খুলেছিল, তখন সে বুঝতে পারে যে বস্তার ভেতরে রয়েছে পচা গলা একটা মানুষের দেহ। সেখানে দাঁড়িয়ে সে পুলিশ স্টেশনে খবর দিয়েছিল। পুলিশ টিম চলে আসে। পুলিশ টিম সেই বস্তা সমেত দেহটাকে উদ্ধার করে পোস্টমর্টমের জন্য পাঠিয়েছিল। প্রাথমিক যে তদন্ত, আশেপাশের সমস্ত পুলিশ স্টেশনে খোঁজ নেওয়া হয়েছিল কোথাও কোনো মিসিং কমপ্লেন রয়েছে কিনা, আশেপাশের কোনো বাড়ির কোনো লোকজন নিখোঁজ আছে কিনা। পোস্টমর্টম হয়। পোস্টমর্টমের রিপোর্টে পুলিশ জানতে পারে যে মৃত ব্যক্তির মাথায় জোরে ভারী কিছু জিনিস দিয়ে আঘাত করা হয়েছে, তারপরে সে মারা গেছে। শরীরের অন্য কোথাও কোনো চোটের চিহ্ন ছিল না, শুধু মাথায় আঘাত ছিল। তার শরীরে অ্যালকোহলের মাত্রা পাওয়া গেছিল, মানে মারা যাওয়ার সময় সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল। আরও একটা বিশেষ ব্যাপার যেটা পোস্টমর্টমের সময় লক্ষ্য করা হয়েছিল সেটা হচ্ছে সেই ছেলেটার গায়ে যে শার্ট ছিল, সেই শার্টটাতে ওপরের 4খানা বোতাম 4টে আলাদা আলাদা রঙের ছিল। সাধারণত এই রকম আলাদা আলাদা বোতামওয়ালা শার্ট পরতে আমরা খুব একটা কাউকে দেখি না। আরও একটা বিষয়, যে ট্রেলারের কাছ থেকে জামাটা সেলাই করা হয়েছিল, যেটা সে পরেছিল সেই সময় মারা যাওয়ার সময়, সেখানে তার শার্টের কলারের কাছে একটা ট্রেলারের ট্যাগ লাগানো ছিল। সেখানে লেখা ছিল এসবি মেন্স টেলার, কামাঠিপুরা। পুলিশ টিম সেই শার্টটা নিয়ে কামাঠিপুরার ওই ট্রেলারের কাছে গেছিল। ট্রেলারকে সমস্ত ব্যাপার বলা হয়, জামাটা দেখানো হয়। ট্রেলার কিন্তু জামাটা দেখা মাত্রই বলেছিল যে এই জামাটা কৃষ্ণা সাহানি নামে একটা ছেলের। সে যখনই আমার এখানে শার্ট বানাতো, আমি সেই জন্যই তাকে আরো বিশেষভাবে মনে রেখেছি যে সে এলেই বলতো ওপরের 4টে বোতাম আলাদা আলাদা রঙের হবে। সে এইভাবেই শার্ট পরতে বা তৈরি করাতে ভালোবাসতো। এবার পুলিশ জানতে পেরেছিল যে ছেলেটার নাম কি। ট্রেলারকে জিজ্ঞেস করা হয় যে তার কোনো ফোন নম্বর আছে কিনা। তো সে বলেছিল যে ফোন নাম্বার তো একটা ছিল, সেটা দেওয়া হয় পুলিশকে। পুলিশ যখন কল করে, পুলিশ দেখে যে ফোন নাম্বারটা কোনো অস্তিত্ব নেই। তার মানে হয়তো কৃষ্ণা নাম্বার চেঞ্জ করেছে। সেই ট্রেলারের দোকানের ভদ্রলোক বলেছিল যে কৃষ্ণা একটা হোটেলে কাজ করত, এটাও সে জানে। সেন্ট্রাল মুম্বাইয়ে ছিল সেই হোটেলটা। এবার পুলিশ সেন্ট্রাল মুম্বাইয়ের সেই হোটেলে যায় যেখানে কৃষ্ণা কাজ করত বলে সেই ট্রেলারের কাছ থেকে জানতে পেরেছিল পুলিশ টিম। সেখানে গিয়ে কৃষ্ণা সাহানি নামের কেউ কাজ করে কিনা জিজ্ঞেস করা হয়। সেখান থেকে জানায় যে সে তো 4 দিন হলো হোটেলে আসে না। আমাদের হোটেল থেকে তাকে পুনাতে পাঠানো হয়েছিল মাস 2-এর জন্য, কিন্তু তারপরে কি হয়েছে সে কিন্তু আর আসেনি। তো হোটেলে জিজ্ঞেস করা হয় যে তার কোনো ফোন নাম্বার বা তার কোনো আধার কার্ড ইত্যাদি রয়েছে কিনা। তো হোটেল থেকে জানানো হয় যে না, আমরা ওগুলো রাখিনি। পুলিশ টিম বলে অদ্ভুত ব্যাপার, একজনকে কাজে রেখেছেন কিন্তু আপনারা এসব জানেন না। তখন পুলিশকে তারা জানিয়েছিল যে আমাদের এখানকার একজন বিশ্বস্ত কর্মচারী, সে ওই কৃষ্ণা সাহানির বন্ধু, সে কৃষ্ণা সাহানিকে নিজের সঙ্গে করে নিয়ে এসেছিল। তো তার অ্যাড্রেস, তার ফোন নাম্বার আমাদের কাছে আছে, আপনি সেটা নিন, গিয়ে তার কাছ থেকে খোঁজ নিতে পারেন। যেহেতু তাকে আমরা চিনি, সেই জন্য
কৃষ্ণার কোনো খোঁজ খবর নেওয়ার আমরা প্রয়োজন মনে করিনি। এবার পুলিশ সেই ফোন নাম্বারটা নিয়ে লোকেশন দেখে সেখান থেকে অ্যাড্রেস দেখে চলে গেছিল সেই বাড়িতে। সেই বাড়িটাতে গিয়ে নক করতে একটা ছেলে বেরিয়ে এসেছিল। পুলিশকে দেখে সে একটু অবাক হয়েছিল। পুলিশ তাকে জিজ্ঞেস করেছিল যে কৃষ্ণা সাহানি তোমার বন্ধু, তোমার সাথে তোমার হোটেলে কাজ করতো, সে কোথায়? তো সেই ছেলেটাও বলে যে আমি তো অসুস্থ, আমার খুব জ্বর হয়েছে, আমি 4 দিন ধরে হোটেলে যাচ্ছি না, আমি কৃষ্ণার কোনো খবর জানি না। তবে গত 2 মাস ধরে কৃষ্ণা হোটেলের কাজেই পুনেতে ছিল। পুনে থেকে আসার পর আমার সাথে তার দেখা হয়নি, কারণ আমি হোটেলে যেতে পারিনি, আমার খুব জ্বর হয়েছে। এই কথা বলতে পুলিশের প্রথমে মনে হয়েছিল হয়তো সে মিথ্যা কথা বলছে, এই ব্যাপারে সে কিছু জানে, কিন্তু তাকে যখন চেক করে দেখা হয় সত্যি সত্যি তার জ্বর হয়েছিল। সেই ছেলেটার কাছ থেকে পুলিশ কৃষ্ণার ফোন নাম্বার আর কৃষ্ণার বর্তমান যে ঠিকানা সেটা পাওয়া যায়। নালা সোপারার প্রগতি নগর নামের একটা এলাকাতে সেই সময় কৃষ্ণা থাকতো। সেই ছেলেটা বলে যে কৃষ্ণা আগে আমার সাথেই আমার এই রুমেই থাকতো, তবে গত 4-5 মাস ধরে কৃষ্ণা জ্যোতি নামের কোনো মেয়ের সাথে লিভ ইনে থাকে, সেই জন্য সে আমার সাথে আর থাকে না। কৃষ্ণার ফোন নাম্বারটা, কৃষ্ণার অ্যাড্রেসটা পুলিশ পেয়েছিল। এবার কৃষ্ণার ফোন নাম্বারটা পাওয়ার পরে পুলিশ কৃষ্ণার কল ডিটেল চেক করছিল। বিশেষ করে কৃষ্ণার ফোনে যে লাস্ট কলটা এসেছিল সেটা চেক করা হয়। লাস্ট কলে মাত্র 1 মিনিট কথা হয়েছিল। লোকেশন চেক করে সেই বাড়িতে গিয়ে পৌঁছেছিল পুলিশ টিম। সেটা ছিল একটা মহিলার ফোনের নাম্বার। সেই মহিলাকে গিয়ে যখন কৃষ্ণার ব্যাপারে জানতে চাওয়া হয়, সেই মহিলা এমনভাবে কথা বলে যে সে তো কৃষ্ণাকে চেনেই না, আর সে কখনো কোনো কৃষ্ণা নামের ছেলেকে নিজের ফোন থেকে কল করেনি। কিন্তু পুলিশ বারবার তাকে নানা রকম প্রশ্ন করছিল। সে এবার বিরক্ত হচ্ছিল, ভয় তো পাচ্ছিল ওই পুলিশকে সামনে দেখে। সে কিছুক্ষণ ভাবার সময় নিয়েছিল, বেশ কিছুক্ষণ ভাবে তারপরে সে পুলিশকে বলেছিল যে তার ফোনটা একদিন তার প্রতিবেশী একজন মহিলা নাম জ্যোতি, যে নিজের হাজবেন্ডের সাথে থাকতো, সে ফোনটা নিয়ে কাউকে একটা কল করেছিল, তবে কাকে সেটা আমি জানি না, খুব কম সময়ের জন্য কলটা করেছিল। এবার পুলিশ জিজ্ঞেস করে যে জ্যোতির বাড়ি কোনটা। তখন সেই মহিলা পাশেই একটা বাড়ি, জ্যোতির বাড়ি যেটা, সেটা দেখিয়ে দিয়েছিল। পুলিশ গিয়ে দেখে জ্যোতির বাড়িতে একটা তালা বন্ধ। জ্যোতির একদম সামনে বাড়ির প্রতিবেশীকে যখন জিজ্ঞেস করা হয় যে এই বাড়ির জ্যোতি যে থাকতো সে কোথায়, তো প্রতিবেশী সেই মহিলা বলে যে জ্যোতি আর তার হাজবেন্ড কৃষ্ণা এখানে থাকতো, তবে কয়েকদিন ধরে জ্যোতিকে আর দেখতে পাচ্ছি না। কৃষ্ণা কিছুদিন নিজের হোটেলের কাজে বাইরে কোথাও একটা গেছিল। কৃষ্ণাকে আসার পর কিন্তু আমরা আর দেখিনি, আর জ্যোতিকেও দেখিনি, তারা হয়তো কোথাও একটা গিয়ে থাকবে। এবার যেহেতু পুলিশ পুলিশ বাড়ির যে ওনার তার কাছ থেকে পারমিশন নিয়ে বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকেছিল। ভেতরে গিয়ে পুলিশের যেটা মনে হয়েছিল ওই বাড়ির দেওয়াল মেঝে সবটা ধুয়ে ফেলা হয়েছে, কিন্তু আজকাল যে টেকনোলজি সেটার মাধ্যমে পুলিশ জানতে পেরেছিল যে ওই বাড়ির চারিদিকে দেওয়ালে বাথরুমে সব জায়গায় রক্তের দাগ রয়েছে। ধুয়ে ফেললেও কিন্তু পুলিশ সেগুলো বুঝেছিল। এবার পুলিশ খুব ভালোভাবে বুঝতে পারে যে এই জায়গাটাতেই মার্ডার করা হয়েছিল কৃষ্ণা সাহানি নামের ওই ছেলেটাকে, যে একটা হোটেলে কাজ করত আর যে জ্যোতির সাথে লিভ ইন রিলেশনে থাকতো। পুলিশ ওই এরিয়ার সিসিটিভি ফুটেজগুলো চেক করে। সিসিটিভি ফুটেজ চেক করে পুলিশ যেটা দেখতে পেয়েছিল, 17 তারিখ রাত্রেবেলায় দুজন ছেলে একজন মেয়ে একটা ভারী ব্যাগ ওই বাড়িটা থেকেই, যেটা জ্যোতির বাড়ি, সেখান থেকে বের করে নিয়ে কোথাও একটা গেছিল, তারপর আবার ফিরে এসেছিল, আবার কিছুক্ষণ পরে তারা চলে গেছিল, আর কিন্তু ফিরে আসেনি।
পুলিশ বুঝে ফেলেছিল যে ওই 17 তারিখ রাতেই কৃষ্ণার সাথে ওই ঘটনা ঘটানো হয়েছে। সেই যে মহিলা যার কাছ থেকে জ্যোতি ফোনটা চেয়ে নিয়ে একটা ফোন কল করেছিল, তার কাছ থেকে জ্যোতির ফোন নাম্বারটা পাওয়া গেছিল। প্রতিবেশী ছিল, দুজনের মধ্যে সম্পর্কটাও ভালো ছিল। জ্যোতির ফোন নাম্বারটা পাওয়ার পরে জ্যোতির কল ডিটেল চেক করা হয়। কল ডিটেলে বোঝা যায় যে জ্যোতি নিজের ফোন থেকে কাউকে কল করতো না। সে দুটো নাম্বারে কল করত। প্রথমটা তার লিভ ইন পার্টনার কৃষ্ণা, যার সাথে সে 5 মাস থেকে একসাথে ছিল। আর একটা ফোন নাম্বার যার নাম মুক্তার আলী। মুক্তার আলীর সাথে গত 1.5 মাস ধরে ঘন ঘন কথা হয়, লম্বা লম্বা কথা হয়। ঘটনার দিনেও 49 বার কথা হয়েছিল। মাঝে মধ্যেই তাদের দুজনের ফোনের লোকেশনও সেম দেখা যাচ্ছিল। পুলিশ এবার বুঝতে পারে যে ওই ঘটনার সাথে হয়তো মুক্তার নামের ওই ছেলেটা জড়িয়ে আছে। মুক্তারের ফোন নাম্বারটাও কিন্তু পুলিশ জ্যোতির কল ডিটেল থেকে পেয়েছিল। মুক্তার কোথায় থাকে জানতে চাওয়া হয়। মুক্তারের মামা বাড়ি ছিল জ্যোতি যেখানে থাকে তার ঠিক পাশে। সেই মামা বাড়ি থেকেই মুক্তার কোথায় থাকে সেই অ্যাড্রেসটা পুলিশ জোগাড় করে মুক্তারের যে রুম সেখানে গিয়ে পৌঁছেছিল। সেখানে নক করা হলে একটা ছেলে দরজা খুলে দিয়েছিল, তবে সে পুলিশকে দেখেই পালাবার চেষ্টা করে। পুলিশ তখন তাকে ধরে ফেলে। ধরে ফেলার পর তাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসা হয়, তার জিজ্ঞাসাবাদ হয়। তাকে যখন কৃষ্ণার ব্যাপারে জানতে চাওয়া হয় সে বলে সে কিচ্ছু জানে না। মুক্তার আর জ্যোতি একটা ছেলে যার নাম কৃষ্ণা, যে জ্যোতির লিভ ইন পার্টনার, তাকে মেরে ফেলার পরে তাকে খবর দিয়েছিল বডিটাকে লোপাট করার জন্য, তাকে ডাকা হয়েছিল। সে হচ্ছে মুক্তারের বন্ধু, তার নাম সুরজ কুমার ঝা। সুরজ কুমার ঝাকে কিন্তু অ্যারেস্ট করে জেলেই রাখা হয়েছিল। অন্যদিকে জ্যোতিকে আর জ্যোতির নতুন বয়ফ্রেন্ড মুক্তার আলীকে খুঁজছিল পুলিশ টিম। মুক্তার আলী আর জ্যোতির ফোন নাম্বারে যে নাম্বার থেকে কল আসতো তাদেরকে বিশেষ করে ডেকে পুলিশ খবর দিয়েছিল যে এই দুটো নাম্বার থেকে কারোর কাছে কোনো কল এলে প্লিজ আমাদেরকে জানাবেন, কারণ এরা দুজনে মিলে একজনকে মেরে ফেলেছে, তারপরে পালিয়ে গেছে। ওই ঘটনার পর কেটে গেছিল 1 মাস। 1 মাস ধরেই কিন্তু দুজনেরই ফোন একদম সুইচ অফ। পুলিশ কোথাও থেকে কোনো রকম ভাবে তাদের কোনো খবর পাচ্ছিল না। ঠিক 1 মাস পরে 25 জুলাই 2025 মুক্তারের প্রিয় বন্ধুর ফোনে একটা কল এসেছিল একটা আননোন নাম্বার থেকে। মুক্তার তাকে বলেছিল তার খুব অসুবিধা, তার টাকা শেষ হয়ে গেছে, কিছু টাকা ধার চাই। বন্ধু পুলিশের সাথে আগেই সে জেনে ফেলেছিল সমস্ত ব্যাপারটা। তো বন্ধু মুক্তারকে বলে যে আমি টাকার ব্যবস্থা করছি, একটু পরে তোকে কল করছি, কোথায় টাকা দিতে হবে বল, আমি পৌঁছে দেবো। তার কাছ থেকে কিন্তু অ্যাড্রেসটা জেনে নিয়েছিল বন্ধু। বন্ধু সেই অ্যাড্রেসটা গিয়ে পুলিশ টিমকে দিয়েছিল। পুলিশ টিম যায়, পুলিশ টিম গিয়ে দুজনকে একসাথে অ্যারেস্ট করে এনেছিল। তারপরে শুরু হয়েছিল তাদের জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদে যে ব্যাপারটা পুলিশ জানতে পেরেছিল তাদের দুজনের কাছ থেকে, সেই ব্যাপারটা হচ্ছে যে জ্যোতি সিং হচ্ছে ইউপির মহারাজগঞ্জের বাসিন্দা। তার একজন বয়ফ্রেন্ড ছিল। বাড়ির লোকজন সেই বয়ফ্রেন্ডকে মেনে নেবে না, তাই জন্য বয়ফ্রেন্ড আর সে দুজনে মিলে বাড়ি থেকে পালিয়ে যাবে এটাই ঠিক করেছিল। জানুয়ারি 2018-তে তারা দুজন পালিয়ে যায়। লখনৌতে একটা হোটেলে এসে তারা 5 দিন থাকে। এবার হঠাৎ করে জ্যোতি একদিন স্নান সেরে বেরিয়ে দেখেছিল যে তার বয়ফ্রেন্ড আর নেই। বয়ফ্রেন্ডের একটা চিঠি টেবিলে রাখা রয়েছে। সে চিঠিটা পড়ে দেখে, তাতে লেখা ছিল যে আমি হোটেলের বিল পে করে দিয়েছি, আমি চলে যাচ্ছি। আমি জানতে পেরেছি তোমার দাদা ইউপি পুলিশের একজন কনস্টেবল আমাকে খুঁজছে, আমাকে পেলে সে মেরে ফেলবে। আমি নিজের
প্রাণ হারাতে চাই না, তুমি তোমার বাড়ি ফিরে যাও, আমি তোমার সাথে আর রিলেশনে থাকতে চাই না। এই কথা বলে এই চিঠি লিখে রেখে সে সেই হোটেল থেকে পালিয়ে গেছিল। জ্যোতি চিঠিটা হাতে নিয়ে চিন্তা করতে পারছে না, ভাবতেই পারছে না যে সে কি করবে, বাড়ি যাবে নাকি অন্য কোথাও যাবে। তবে সে বাড়ি যাবে না এটা সে ভেবে নিয়েছিল, কারণ বাড়ি আর যাওয়া চলবে না, বাড়ির লোকজনেরা তাকে কিন্তু বেঁচে থাকতে দেবে না। একবার সে বাড়ি থেকে পালিয়েছে, এরপরে কি মুখ নিয়ে সে নিজের বাড়িতে যাবে। সে নানা রকম চিন্তা করছে আর বসে আছে একটা লখনৌ স্টেশনের বেঞ্চে। বেঞ্চে বসে বসে সে কাঁদছে, ঘন্টার পর ঘন্টা কাটছে, সে কিন্তু কাঁদছে। হঠাৎ করে একটা ছেলে, যে ছিল এই কৃষ্ণা সাহানি, তার পাশে এসে বসে তাকে জানতে চায় যে কি হয়েছে তোমার, তোমাকে কি কোনো হেল্প করতে পারবো। মেয়েটা কিছুই কথা বলছিল না, শুধু কাঁদছিল। ছেলেটা বারবার প্রশ্ন করছিল। এবার ছেলেটা উঠে যায়, একটা জলের বোতল কিনে নিয়ে এসে মেয়েটার দিকে এগিয়ে দিয়েছিল। মেয়েটাকে বলেছিল, আচ্ছা কিচ্ছু বলতে হবে না, তুমি একটু জল খাও, তুমি একটু সুস্থ হও। এবার মেয়েটা জল খেয়েছিল, আর মেয়েটার কাছে, মেয়েটার পার্সে যে চিঠিটা ছিল, তার বয়ফ্রেন্ড যেটা লিখে তাকে হোটেলে রেখে দিয়ে পালিয়ে গেছিল, সেই চিঠিটা সেই ছেলেটার দিকে, মানে কৃষ্ণার দিকে এগিয়ে দিয়েছিল। কৃষ্ণা চিঠিটা পড়ে বুঝতে পারে। কৃষ্ণা বলে, আমার তো করার কিচ্ছু নেই। এবার কৃষ্ণার ট্রেনের টাইম হয়ে গেছিল। কৃষ্ণা লখনৌ থেকে, যেখানে হোটেলে সে কাজ করে, মানে মুম্বাইতে, সেন্ট্রাল মুম্বাইতে, সেখানে ফিরবে বলে সে ওই স্টেশনে বসে ট্রেনের অপেক্ষা করছিল। এবার মেয়েটা বলে যে, তুমি আমার হেল্প তো করতেই পারো, চলো তুমি আমাকে নিজের সাথে নিয়ে। কৃষ্ণা আর সেই মেয়েটা আবারও চলে আসে। কৃষ্ণা সঙ্গে সঙ্গে আলাদা একটা রুম নিয়ে সেখানে জ্যোতিকে রেখেছিল। জ্যোতি নিজের পুরনো বয়ফ্রেন্ডকে ভুলে গিয়ে, বাড়ি না ফিরে গিয়ে আবারও লিভ ইন রিলেশনে থাকতে শুরু করে কৃষ্ণা সাহানির সাথে। বেশ ভালোই সময় কাটছে তাদের দুজনের। হঠাৎ করে কৃষ্ণা আবারও হোটেলের কাজে, তাকে মাঝে মধ্যেই কিন্তু লখনৌ যেতে হতো। সে আবারও লখনৌ গেছে, লখনৌ স্টেশনে আবার বসে আছে। তার চোখ পড়ে একটা দেওয়ালের দিকে, দেওয়ালের দিকে একটা পোস্টার লাগানো ছিল, পোস্টারে জ্যোতির ফটো লাগানো ছিল। সেখানে লেখা ছিল যে, যে জ্যোতিকে ফিরিয়ে দিতে পারবে বা জ্যোতির কোনো খবর দিতে পারবে, তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে, এমনটা জ্যোতির দাদা লিখে ওই পোস্টারগুলো ছাপিয়েছিল। জ্যোতির দাদা ফোন নাম্বার ওখানে ছিল। কৃষ্ণা কিন্তু অনেক কিছু ভাবছিল। একটা হোটেলের সামান্য একটা ওয়েটার, সেই লখনৌ থেকে কিন্তু মুম্বাই পৌঁছেছিল। সে শুধুই ভাবছিল যে কি করা উচিত। তারপর সে নিজের ফোন থেকে একটা ফোন কল করে জ্যোতির দাদার নম্বরে। জ্যোতির দাদাকে বলে যে, আপনার বোনের খবর আমার জানা আছে, আমি আপনাকে কল করে আবারও জানাবো, আর যখন আমি কল করব ঠিক তখনই আপনি চলে আসবেন, আপনার বোনকে নিয়ে চলে যাবেন, আপনার বোন খুব ভালোভাবেই আছে, কোনো অসুবিধা নেই। এই কথা বলে সে কিন্তু কল কেটে দিয়েছিল। নিজের রুমে জ্যোতির কাছে এসে পৌঁছেছিল। প্রত্যেকদিন নেশা করাটা অভ্যেস ছিল কৃষ্ণার। সেদিনও রাত্রেবেলায় সে ড্রিঙ্ক করেছিল, করার পরে সে নেশার ঘোরে বলে ফেলেছিল মেয়েটাকে যে, আমি কিন্তু তোমার দাদাকে কল করে দিয়েছি, 50,000 টাকার পুরস্কার পাবো, তোমাকে তোমার দাদা এসে নিয়ে যাবে। এই কথা শুনে জ্যোতি কান্নাকাটি শুরু করে। সেই কান্না দেখে কৃষ্ণার নেশা উধাও হয়ে যায়। জ্যোতি এবার বলে যে, এতদিন ধরে আমি তোমার সাথে আছি, তোমার এই প্রেম, যে তুমি কয়েকটা টাকার জন্য আমার সাথে এইরকম ব্যবহার করলে। এবার জ্যোতি যখন নানানভাবে কৃষ্ণার সাথে কথা বলে, কৃষ্ণার মনে হয় যে হ্যাঁ, সে ভুল করে ফেলেছে। তখনই কিন্তু সে নিজের ফোন নাম্বারের ওই সিমটা ভেঙে চুরে ফেলে দিয়েছিল, কারণ সেই নাম্বারটা জ্যোতির দাদার কাছে অলরেডি চলে গেছিল।
এবার তারা নিজেদের ওই ভাড়া বাড়ি ছেড়ে অন্য জায়গায় 40 কিলোমিটার দূরে নালা সোপারাতে প্রগতিনগরে বাড়ি ভাড়া নিয়ে সেখানে গিয়ে থাকা শুরু করেছিল। জ্যোতি আবারও কৃষ্ণার সাথে আছে, তবে জ্যোতির মনের মধ্যে কৃষ্ণার ওপর এবার রাগ জন্ম নিয়েছে। তার ভয় লাগে যে কৃষ্ণা কিন্তু তাকে যে কোনো সময় তার বাড়িতে যেতে বাধ্য করতেও পারে। কৃষ্ণা আবারও হোটেলের কাজে পুনে চলে যায়। 2 মাসের জন্য গেছিল। মাঝখানে সে একবার এসেও ছিল জ্যোতির কাছে দেখা করতে। জ্যোতি কিন্তু একাই এবার আছে নিজেদের ওই ভাড়া বাড়িতে। এদিকে সেই বিল্ডিংয়েই জ্যোতির সামনে বাড়িতেই এক ভদ্রলোক থাকে। সেটা ছিল মুক্তার আলীর মামা বাড়ি। মুক্তার আলী একজন ছাত্র। সে মামা বাড়ির কাছাকাছি একটা রুম নিয়ে সেখানে পড়াশোনা করে। মাঝে মধ্যে মামার বাড়িতে আসে, মামার ফ্যামিলির সাথে সময় কাটায়, দেখা করে। সেই আসা যাওয়া দেখা করা, এরই মধ্যে তার দেখা হয়ে গেছিল জ্যোতির সাথে। জ্যোতির ব্যাপারে সে সবটাই জানতে পেরেছিল। যেহেতু কৃষ্ণা বাড়িতে ছিল না, জ্যোতি আর সে নিশ্চিন্তে ঘোরাঘুরি, গল্প করা সবটাই করেছিল। মুক্তার আলী এবার কিন্তু জ্যোতির ব্যাপারে সব জানে। মুক্তার আলী আর জ্যোতি পরস্পরকে নাকি খুব ভালোবাসতে শুরু করেছে। ঘটনার দিন রাত্রেবেলায় 17 তারিখ, যেদিন ফিরে আসার কথা ছিল কৃষ্ণার। কৃষ্ণা ফিরে এসেছিল জ্যোতির কাছে। এসে সে প্রত্যেক দিন যেমন করে নেশা করেছিল। নেশা করার পরে সে জ্যোতির সাথে গল্প করছিল, তবে তার মনে হয়েছিল জ্যোতি যেন একটু অন্য ধরনের বিহেভ করছে, তার থেকে দূরে থাকার চেষ্টা করছে, তাকে ইগনোর করছে। এই ব্যাপার নিয়ে দুজনের মধ্যে কথা হয়, দুজনের মধ্যে ঝামেলা হয়। তারপরে রাগ করে কৃষ্ণা ঘুমিয়ে পড়ে। জ্যোতির এবার মনে হয় যে না, কৃষ্ণার সাথে তো আর থাকা চলে না, তাহলে কৃষ্ণাকে মেরে ফেলতে হবে। কৃষ্ণাকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে, তবেই তো মুক্তার আলীর সাথে থাকা যাবে। এই প্ল্যানিংটা কিন্তু সে আগে থেকেই করে রেখেছিল। কৃষ্ণা যখন বাড়ি ফিরবে সেই সময় সে কৃষ্ণাকে একটা কল করতে গেছিল, কিন্তু পাশের বাড়ির প্রতিবেশিনীর ফোন চেয়ে নিয়ে কল করেছিল। কারণ সে জানতো যে যখন কৃষ্ণাকে সে মেরে ফেলবে তখন লাস্ট কল চেক করা হবে কৃষ্ণার। সেটা যেহেতু ওই মহিলার ফোন চেয়ে সে কল করছে, তো তার ব্যাপারে তো পুলিশ কিছু বুঝতেই পারবে না, সেই মহিলাকে নিয়েই অ্যারেস্ট করবে, তাকে জিজ্ঞাসাবাদ করবে, সে একদম বেঁচে যাবে। সেই জন্য সে কৃষ্ণাকে যে লাস্ট কলটা করেছিল সেটা গিয়ে সেই প্রতিবেশিনীর ফোনটা চেয়ে নিয়ে করেছিল। তারপরে রাত্রিবেলায় নেশাগ্রস্ত অবস্থায়, কৃষ্ণার ঘুমন্ত অবস্থায় সে নিজের বয়ফ্রেন্ড মুক্তার আলীকে ডেকেছিল। মুক্তার আলী একটা হাতুড়ি সঙ্গে নিয়ে এসেছিল। সঙ্গে নিয়ে এসেছিল নিজের একজন বন্ধুকে, যার নাম ছিল সুরজ ঝা। সেই সুরজ ঝা যাকে পুলিশ খোঁজ করতে করতে দেখতে পেয়েছিল, তাকে অ্যারেস্ট করে অলরেডি যে জেলেই ছিল সেই সময়। কৃষ্ণার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে কৃষ্ণাকে মেরে ফেলা হয়েছিল। মেরে ফেলার পর তারা তিনজনে মিলে সেই বডিটাকে নিয়ে গিয়ে সেই নালা সোপারার নোংরা নালা সেখানে ফেলে দিয়েছিল। ফেলে দেওয়ার পরে সুরজ ঝা নিজের বাড়ি চলে গেছিল। মুক্তার আর জ্যোতি সিং, সেই নতুন প্রেমিক প্রেমিকা, পুরনো প্রেমিককে মেরে ফেলে তার দেহটাকে বস্তাবন্দি করে নালায় ফেলে দেওয়ার পর নিজেদের ওই বাড়িতে ফিরে এসেছিল। সুন্দরভাবে সব ধোয়াধুয়ি করেছিল, টয়লেট, দেওয়াল সব ধোয়ার পরে তারা দরজা বন্ধ করে তারা দুজনে এবার চলে গেছিল গাজিয়াবাদে। গাজিয়াবাদে একটা ঘর ভাড়া নিয়ে তারা 1 মাস ধরে স্বামী স্ত্রীর মতোই থাকছিল। আশেপাশের লোকজনেরা তাদের দুজনকে স্বামী স্ত্রী বলেই জানত। তবে পুরো ব্যাপারটা পুলিশের সামনে এসেও ছিল, পুলিশ তাদের দুজনকে অ্যারেস্টও করেছিল। তারা দুজনে এখনো জেলেই বন্ধ রয়েছে। ইউপি পুলিশ কনস্টেবলের বোন
জ্যোতি সিং আর তার 3জন বয়ফ্রেন্ডের ঘটনা শোনার পরে কি মনে হয়েছে? ছোট্ট একটা কমেন্ট করে একটু সময় বের করে জানাবার চেষ্টা করবেন। ভালো থাকবেন, খুব সাবধানে থাকবেন।